এই কক্ষে আপনাদের থেকে সবচেয়ে কম যদি কেউ শিল্প বোঝে তবে আমি। এই যে আমরা 5 জন বসে আছি তাদের মধ্যে নিঃসন্দেহে আমি সবচেয়ে কম জানি। 4টি সূত্রে আমাকে শিল্প সচিব করা হয়েছিল। অনেক দিন শিল্প সংস্কৃতি এসব দপ্তর কোনো দক্ষ অফিসাররা রাখে না, তাদেরকে পাঠানো হয় হোম গৃহ দপ্তর, যেখান থেকে আপনার মধ্যপ্রদেশের নকশালদের উপর আমরা বোম ফেলবো, তাদের অনেক দেশের কাজে অশোক মিত্র আসেন, আমাদের রাখা হয়। আমার সম্পর্কটা একটু আলাদা। জন্মের পর থেকে এই নাম নিয়ে টানা অনেক কিছু নিয়ে শুধু ব্যঙ্গ শুনে এসেছি। তার মধ্যে একটি হলো আমার দাদু খুব, আমার মার জ্যাঠামশাই, তখন তো যৌথ পরিবার ছিল, খুব নাম করা শিল্পী ছিলেন হেমেন মজুমদার। আর তার পার্কসাইড রোড বাড়িতেই যেতাম, যখন আমরা যেতাম ছোটবেলায়, আমার মনে আছে তার হল ঘরে চিত্রগুলো ছিল, আর আমি আর আমার ভাই ঢোকবার সময় সেম সেম বলে দিতাম। এখন সেম সেম কেন নারী চিত্রের দিকে তাকে বলতে হয়, আপনাদের নতুন করে বিশ্লেষণ না করলেও চলবে। হেমেন বাবুর চিত্রগুলো দেখে আমরা সেম সেম বলতাম, এবং লাল দিদা আমাদের মাঝে সাথে বোঝাবার চেষ্টা করতেন। যাই হোক, সেসব কথা আমি একটা কি বলবো, একটা কাপও আঁকতে পারি না। আমি সেটা শোভাপ্রসন্ন তাকে বললাম, অনেক চেষ্টা করেছি শোভাপ্রসন্ন এই চর্চাকে করে কাকটাক দিকে আঁকা যায়, তাও হয়। যাই হোক, কিন্তু আপনাদের সঙ্গ পেয়েছি, আপনাদের কাছ থেকে বুদ্ধি পেয়েছি, আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি, এবং চেষ্টা করেছি এই দুনিয়াটাকে সাহায্য করতে কোনো না কোনো। যোগেন বাবু আমার সাথে সম্পর্ক অনেক পুরনো। আমরা দুজনে, আমি কিন্তু অনেক কটি ফেইল্ড ভেঞ্চার, মানে অসফল চেষ্টায় জড়িয়ে আছে। তো উনি আমার সাথে একটি অসফল প্রচেষ্টায় জড়িয়েছিলেন, তার নাম কে মোমা। আমরা চেষ্টা করেছিলাম এক সময় কে মোমাটাকে প্রস্তাব করতে। এই প্রসঙ্গে আমি একটি কথা একটু সিরিয়াসলি বলবো আজকে, কারণ আপনারা এতজন শিল্পপ্রেমী আছেন এখানে, বোঝেন। কলকাতার কিন্তু সবচেয়ে লজ্জার ব্যাপার, আমরা নিজেদের সাংস্কৃতিক কেন্দ্র, সাংস্কৃতিক রাজধানী, অনেক রকম কথাবার্তা বলি, নিজেদের পিঠে পিঠ চাপড়াই, কিন্তু কলকাতায় একটি হল নেই যেখানে ভালোভাবে আন্তর্জাতিক লেভেলে প্রদর্শনী করা যায়। এই জন্যই তখন 2002-এ যখন এসেছিল আপনার রদা এসেছিল, তখন আমরা পারিনি। রদার একটা ছোট এক্সিবিশন হয়েছিল ছোটবেলায়, মনে আছে আমার, সেখানে ভোরবেলা থেকে লাইন দেয় এবং লাইন বিতরণ করা হয়েছে, কারণ আমাদের কোনো হল নেই। এটা নিয়ে বাড়িয়ে লাভ নেই। একটি আন্তর্জাতিক স্তরের হল নেই, একটি আন্তর্জাতিক স্তরে বা লেভেলে আমাদের কোনো কি বলবো অডিটোরিয়াম এখন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু মিটিং টিটিং এর জন্য, বড় বড় মিটিং হবে, বিশ্ব বাংলা হবে, ইত্যাদি ইত্যাদি, এসবের জন্য, আমাদের জন্য নয়। কিন্তু একটি সুযোগ আছে, সেই সুযোগটির কথা আমি বলবো, কারণ সুযোগটির সাথে অনেকভাবে জড়িয়েছিলাম অনেকদিন। ওই বললাম না, যত রাজ্যের ফেইল্ড ভেঞ্চার্সের সাথে জড়িয়ে আছি। সেটি হলো, আমরা যখন ছোট ছিলাম, আমরা বেলভেডিয়ার বাড়িটাতে আমরা লাইব্রেরি করতাম। ন্যাশনাল লাইব্রেরির নামই, বাড়িটার নাম হলো বেলভেডিয়া। যার থেকে পরবর্তীকালে চারিদিকে এলাকায় বেলভেডিয়ার স্টেট ইত্যাদি ইত্যাদি হয়েছে, বাড়িটার নাম। ওটা ইম্পেরিয়াল লাইব্রেরি ছিল, ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে পরবর্তীকালে ন্যাশনাল লাইব্রেরি হয়েছে। এবং আমার ধারণা আপনারা সকলেই গেছেন কখনো না কখনো। বিশাল একটি ওক কাঠের হল দুটি পাবে প্রথমে যাওয়ার সময়।
অত ভালো হল আর কোথাও কলকাতায় পাওয়া যাবে না। দুটো, একটা একটি হলো সিঁড়িতে ওঠার পরে, আর একটি হলো ডান হাতে, যেটা ছিল ভাইসরয়ের বলরুম, বলরুমের পাশে থেকে। তা এখন যখন লাইব্রেরিটি ভাষা ভবন বলে একটি আর্কিটেকচারাল মনস্টরিটি পাশের বাড়িতে চলে গেল, তার না এই আছে, তার না রূপ আছে, না গুণ আছে, ভগবানের সেখানে ঢুকিয়ে দেওয়া হলো। তখন আমি সচিব হিসেবে এসে আমি পুরনো বাড়িতে যেতে চাই, বললাম থাক, নতুন বাড়িতে তোমরা বড় বড় কাজ করছো, লাইব্রেরিতে ভালো, এই লাইব্রেরিতে আমি বড় হয়েছি, আর খুব বেশি করার দরকার হবে না। ওখানে গিয়ে দেখলাম এটি প্রায় কোটিতে পার্সেন্টের বাড়ি হয়ে যাচ্ছে, ভেঙেই পড়ে যাচ্ছে। 2008-এ না 9 গোড়াতে আমরা কয়েকজন মিলে ঠিক করলাম, বন্ধুদের সাথে, কলকাতায় এসেছি তো দিল্লির থেকে, বন্ধুদের সাথে আড্ডা মেরে গল্প করে আমরা ঠিক করলাম যে এটা কিছু করতে হবে। ওই বাড়িটিকে বাঁচাবার জন্য একটি প্রস্তাব দেওয়া হলো। এই বাড়িটি ইম্পিরিয়াল লাইব্রেরির বাড়ি বা ন্যাশনাল লাইব্রেরিতে এরকম করে ভেঙে পড়তে পারে না। আর তখন যখন সরকার আমাকে জিজ্ঞেস করলো, কারণ আমি তখন প্রস্তাব দিচ্ছি বলে আমার উপর কৈফিয়ত চাইবে, অর্থ যখন জানতে চাইলো, আমার মনে আছে স্পষ্ট, আমি লিখেছিলাম যে দুটি ভালো হল আছে অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, যেখানে রাউন্ড দ্য ইয়ার উই ক্যান হ্যাভ এক্সিবিশনস। আর তার সাথে আপনাদের যদি মনে থাকে, তার পেছনে যে গ্রাউন্ড আছে, গাড়ি পার্কিং এ কোনো অসুবিধা হবে না, প্রায় 500 গাড়ি ওখানে পার্কিং করা যাবে ইত্যাদি। এসব কি আমরা তখন লজিক দিয়ে দিলাম, কিছু টাকাও পেয়েছিলাম। তারপর ওটাতে লেগে থাকতে 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 আমাকে 2012 অব্দি আমি ছিলাম, 12-তে আমি প্রসার ভারতীতে চলে গেলাম। তারপর ওটার উপর নজর রেখে দেখা গেল বাড়িটি মেরামত করছে কিনা। সরকারের কাজ তো 1 বছর 1.5 বছর টেন্ডারে লাগায়, এতে লাগায়, ওতে লাগায় করে বাড়িটি একদম ঝকঝকে নতুন করে দিয়েছে। ঠিক আছে, এবার যখন নতুন করেছে, নতুন করার পরে তৎকালীন সচিব, কারণ ভারত সরকার বলে কিছু নেই, জানেন আপনারা, সরকার বলে কিছু নেই, তখন তৎকালীন যিনি থাকেন তিনি নিজেকে সরকার বলে চালান। আপনারা যদি সরকারের এটা দেখেন, প্রতীকতে দেখেন, প্রতীক চিহ্ন 4টে সিংহ দেখবেন, 3টে আপনি দেখতে পাচ্ছেন, 4টি আপনি দেখতে পাচ্ছেন না, তাই তো? তারপরে সরকারের সবাই সিংহ, সবাই বাঘ, সবাই দেখে আলাদা আলাদা দিকে। হ্যাঁ, সবার দৃষ্টি অন্য অন্য দিকে, মানে কেউ একসাথে দৃষ্টিতে দেখতে পারে না। সরকার ওরকমভাবেই তৈরি। তখন তৎকালীন সরকারের হঠাৎ তিনি সচিব ছিলেন, তাকে আমার মনে আছে আমি ছোটবেলা থেকে হাতেই তৈরি করেছিলাম। সে তার মাথায় হঠাৎ কি খেয়াল হলো যে আমরা তো করতে পারি, আমরা এখানে একটা শ্যামাপ্রসাদ মুখার্জি উদ্দেশ্যে একটা কিছু করব। শ্যামাপ্রসাদ তখন ফ্লেভার অফ দ্য সিজন, থাক শ্যামাপ্রসাদের আমি কিছু করব, আমার কিছু বলার নেই। শ্যামাপ্রসাদের সাথে রবীন্দ্রনাথ আর কাকে কাকে জড়িয়ে একটা কি করেছে। আপনারা কি কেউ শুনেছেন এটার ব্যাপারে? আপনারা যখন শোনেননি, ও একজন শুনেছে, কেন পার্টির লোক, হ্যাঁ, কিন্তু তাছাড়া আর কেউ শুনেছে কিনা আমার জানা নেই, আর কেউ দেখেছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, এইভাবে সব জায়গা নষ্ট করা একটা ক্রিমিনাল অফেন্স। শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান এক কোনায় আমরা জানিয়ে, একটি কোনায় জায়গা থেকে একটু জানিয়ে, কিন্তু বাকি হলটিকে মুক্ত করা যায়। বাকি হল মুক্ত নিয়ে তখন অডিট, আমি শিল্প ছেড়ে সেই প্রশাসনে চলে এলাম, যাই ঈদের মাঠে নিয়ে এলাম, অডিট প্রশ্ন করতে আরম্ভ করার সময় তখন হঠাৎ খেয়াল হলো, আমার এই বন্ধু সচিব বলুন পরে সাকসেসর, তিনি তখন ইন্ডিয়ান মিউজিয়াম থেকে কিছু কালো কালো পাথর তুলে ওখানে রাখেন, ইন্ডিয়ান মিউজিয়ামে কিছু এক্সিবিশন রাখেন। মিউজিয়ামে ঢুকে কাউকে প্রথম বাচ্চাদের ঢোকাবার সময় হাইট টু ঢুকে, সেটা মিউজিয়ামের দোষটা, মানে সেটা মানে এক্সিবিটার দোষটা, যেভাবে আমরা সাজিয়ে রেখেছি।
আমরা তো গল্প বলতে জানি না। প্রত্যেকটি আর্টিফ্যাক্ট নিয়ে কিন্তু তার একটা গল্প আছে। গল্পটিকে যদি আমরা ঠিক করে বোঝাতে পারি, বাচ্চারা ওখানে দাঁড়িয়ে থাকবে, ধরে থাকবে, আকৃষ্ট হয়ে থাকবে। আমরা বলতে পারি না, জানি না কেন এটা রাখা হয়েছে, কেন ওইটা রাখা হয়েছে। যাই হোক, ওখান থেকে একটু কালাবাস পাথর দিয়ে ভর্তি করে দিয়েছে। এখনকার অবস্থা হচ্ছে ঢুকতে গেলে প্রথম হলে কিছু কালো পাথর পাবে, যার মাথা মুন্ড আপনি কিছু বুঝতে পারবেন না। আর তারপরে বেঁকে গেলে ওখানে গিয়ে শ্যামাপ্রসাদকে পাবে, বা শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি পাবে, গিয়ে হায় শ্যামাদা বলতে পারে, যা ইচ্ছা এখন পাবে। এই অবস্থায় আমরা পড়ে আছি। আমার আপনাদের কাছে এবং শিশিরের কাছে সবচেয়ে বেশি, মানে শিশির কলকাতার ছেলে, শিশির ক্ষমতাশীল, বেশি যারা ক্ষমতায় আছে তাদেরকে চেনে, এবং শিশির যারা প্রত্যেকটি কি বলবো, ওরা আমার মধ্যে তফাৎ কি জানেন? শিশির ছোট ভাইয়ের মতো, হ্যাঁ ছোট ভাই মতো, হ্যাঁ না, ওটা তফাৎ হলো শিশির প্রত্যেকটি শাসন ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে পারে, আর আমি একটার সাথেও পারলাম, একটার সাথেও পারলাম। সেই নকশাল সবকিছুর সাথে আমার স্ত্রী বলে তুমি ওরা ঝগড়া নেই, এই তো মোদিবাবু ভালো ভালো কাজ করতে, হ্যাঁ মোদিবাবু ভালো ভালো কাজ, এই তো মমতা ভালো হলো, হ্যাঁ হ্যাঁ ভালো। আর কি বলবো, আমি সাথে এখন বোঝাতে পারি যে এর সাথেও আমার ওর সাথেও এই বোঝানো মুশকিল। তাই আমি শিশিরকে আমি সামনে পেয়েছি বলে বলছি, কিন্তু আমি আদারওয়াইজ আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলছি, কলকাতায় এরকম একটি সুন্দর সুযোগ করে আছে। কোন রকমের যদি আমি ওই ভদ্রমহিলাকে বোঝাবার চেষ্টা করেছিলাম, আমার একটু অ্যাটেনশন ডেফিসিট গন্ডগোল আছে, বেশিক্ষণ অ্যাটেনশন রাখতে পারেন না, তো তোমার কিনবার চেষ্টা করেছি বোঝা। তো হ্যাঁ, যে আপনি এটা তুলে ধরুন একটা ইস্যু হিসেবে। আর জগন্বাবুকে দেখলেন তিনি অনেকক্ষণ ধীরে সুস্থ কথা বলতে পারেন, কেন তার আমার কারণ হলো জগন্বাবু নিজেই খুব ধীরে সুস্থ কথা জগন্বাবু কম যান, জগন্বাবুকেও বলতে পারে কি জগন্বাবু আপনি কি বলবেন যে একটা চিঠি থেকে তো শুরু করুন কাজটা। যেই ন্যাশনাল লাইব্রেরির হলটি, ওই একটা রাজপ্রাসাদ, ওটা তো রাজপ্রাসাদ ছিল, সেটিকে এক্ষুনি আমরা কলকাতার গ্রেটেস্ট এক্সিবিশন গ্যালারি করে নিতে পারি। হ্যাঁ, লাইটিং, টেম্পারেচার ওগুলো সব পরে করতে হবে, কিন্তু বাট ইউ ডোন্ট হ্যাভ এনি সাচ এডুকেশন। আছে কি এই আপনার এটা একাডেমি, হ্যাঁ একাডেমিতে এক একটা ঘর সাইজ মাপা আছে, এর বেশি যেতে পারে না, কোনোই লেগে যায় এরপর আর তারপর সে একাডেমিতে, আর তারপরে আর খুব একটা কাজ হয়নি, অনেক টাকা ঢালা হয়েছে, ওইভাবেই চলছে। যোগেনবাবু তার মতন করেছে এই জায়গাটি, ওই রিচার্জ করেছে তার ক্যালকাটা সেন্টার ফর ক্রিয়েটিভিটি, ভালো করেছে, কিন্তু উই রিকোয়ার এ পাবলিক প্লেস অলসো, তাই না? আমাদের একটি, আমি অতএব এই মুহূর্তে এই অবকাশে আপনাদের সামনে প্রস্তাবটি তুলে ধরলাম, আর এটি আমার নেক্সট পাগলামি হতে পারে যদি আপনাদের সমর্থন। আমি দুবার লিখেছি, দুবার অলরেডি পরের পরে লিখেছি, লিখেছি, কিন্তু এটাকে আলটিমেটলি একটা কোনো পর্যায়ে একটা মুভমেন্টের কাজ তুলতে হবে। এখানে কোনো ঝগড়া নেই, ঝগড়া নেই। কেন্দ্রীয় সরকারের সম্পত্তি কলকাতার উপর আছে, সেটি ব্যবহার যেভাবে করা হচ্ছে তার চেয়ে ভালো করে না, এই আমার বক্তব্য। হ্যাঁ, যে সরকার যাই করে সেটাই ভালো করে না, হ্যাঁ সব সরকারি যা করে সবাই ভালো, অর্থাৎ যা করেছেন এখন অব্দি খুবই ভালো, কিন্তু এর চেয়েও ভালো করা, এই আমার অবস্থা। কোনো সংঘাত নেই, কোনো এই নেই, কারণ সংঘাত করতে রেছাতেও লাগবে, আমার ওষুধও লাগবে, আর বাড়ির বাইরে লেখা আছে নো দিদি নো মোদি। যাই হোক, তো এই করে আমি আপনাদের সামনে প্রস্তাবটি ফেললাম, এবং আমি আমার নিজের তরফ থেকে ও আমার বাড়ির বাইরে নো মোদি নো দিদি, সেটা এখন তো
আমি সে কাজটা ওদের সাথে জড়িত থাকি, আপনারা তো আছেন, আপনাদের দেখলে তো লোকে করে না, সম্মান দেয় দেয়, আমাকে দেখলে ভাবে আর কি গন্ডগোল করতে এসছে আবার কি লিখবে রে বাবা। তো আপনাদের কাছে আমি এই আবেদন করবো, এই আইডিয়াটা আপনি মাথায় রাখুন, নিজেদের মধ্যে ছড়ান, আস্তে আস্তে এটাকে চেষ্টা করুন একটা কি বলবো প্রস্তাব মুভমেন্ট আন্দোলন রূপে নিয়ে যেতে, যে এই সম্পত্তিটা আমাদের যদি দেয় কেন্দ্রের সঙ্গে নিজের মতন রাখুন, তারা চালাতে চায় তারা চালান। ওটা আমি তো বলছি না যে বদলটাকে দিয়ে তিনি ক্রেডিট নেবেন, আমি কখনোই সহমত নেই। কে চালাবে কি চালাবে না চালাবে ওটা কি ন্যাশনাল গ্যালারির মডার্ন আর্ট করে দাও। কলকাতাতে ন্যাশনাল গ্যালারির মডার্ন আর্ট দেওয়া হয়নি, ওটাকে ন্যাশনাল গ্যালারির মডার্ন আর্ট। কিন্তু ওই যে বিশাল এক্সিবিশন স্পেস, ওই বিশাল একটা কি বলে তার পরিবেশ, এটা কিন্তু আর কোথাও পাবো না। শত চেষ্টা করলেও আমরা বানাতে পারবো। হ্যাঁ, কেন আমার মাঝে সাথে আর পিডব্লিউডি শুনতেই আমার দুঃস্বপ্ন এসে যায়। চিন্তা করেছেন যদি শাহজাহান পিডব্লিউডি কে দিয়ে তাজমহলটি বানাতেন, এলা রঙের হতো আর সবুজ জানলা হতো, এলা রং আর সবুজ জানলা, এই চিন্তা করলে আমার ভয় লাগে। অতএব যারা এই সিপিডব্লিউডি এর টেন্ডারের বাইরে করেছেন তাদের কাছ থেকে আরো সম্মান জানিয়ে কলকাতার একটা বেনিফিট। আর শেষে আমি বারবার বলবো যে আমি প্রচন্ড ভাবে সম্মানিত। আমার স্ত্রী খালি জিজ্ঞেস করেছেন যোগেন বাবু সবকিছু ঠিক আছে তো, খেয়ে দিয়ে কোনো কাজ দিয়ে তোমাকে করলো না, এর প্রশ্নের উত্তর আপনি দেবেন। আপনাকে আপনার হাত থেকে পাওয়াতে আমি প্রচন্ড সম্মানিত মনে করছি, গর্বিত মনে করছি, এবং আপনাকে আমার প্রচন্ড অন্তর থেকে সম্মান জানাচ্ছি। নমস্কার।